আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। গুড মর্নিং। আমি ইতিহাস মণ্ডল বলছি। আমি ইতিহাসবিদ না, ইতিহাস যে জানি তাও না। আমাদের চারিপাশে ঘটে যাওয়া সমসাময়িক কিছু প্রেক্ষাপট নিয়ে কথা বলতে চাই। এখন যেমন কথা বলতে গেলে তো রাজনীতি এসে যায়, আর রাজনীতির সঙ্গে আসে অর্থনীতি, ইতিহাস, ভূগোল, সবই পাটিগণিত। আমার সেই বিষয়ে আমার যে খুব একটা জ্ঞান আছে তাও না, সেই জ্ঞানী গভীরতাও নেই, সে যোগ্যতাও নেই। তবু কেন বলতে যাওয়া, সেটার প্রেক্ষাপটে হালকা একটু বলি। সাথী নির্বাচন ভোটের আগে আমি সাথী নির্বাচন যে ভোট হয়ে গেল, এটাকে আমি ভোট বলি। যেটাকে ভোট ছিল, আমাদের বঙ্গবন্ধুর কন্যা ওটাকে খাতনা করে ভোট করে ফেলে, অর্থাৎ ভোতে করে ফেলে দিচ্ছে। কেমন করে? যেমন ছাগলের বাচ্চা প্রথম হয়, সেটা কিন্তু পাঁঠা হয়, যেটা মর্দা বাচ্চা আর কি। তারপর সেটা খাতনা করে দিলে খাসি হয়। ঠিক এরকমভাবে আমাদের বঙ্গবন্ধুর কন্যা ভোট ব্যবস্থাকে খাতনা করে খাসি করে দিয়েছে। যাই হোক, এখানে থাকো। সেই ভোটের সময়কার ঘটনা। আমি চা খাওয়ার জন্য টোকানে চা স্টলে ঢুকেছি। একদম সরগম, শুধু ভোটের আলাপ হইতেছে। সবাই যে যার মনে আলাপ করতেছে, বেশ সরগোল ছিল। খেয়াল করে দেখলাম, লক্ষ্য করলাম আর কি, যে চায়ের দোকানে গলাটা সবচেয়ে বেশি উঁচু। সে যেমন জোরে চা বানাতে, সেরকম তার ক্ষিপ্র গতিতে হাত চালাইতেছে এবং সে কথা বলতেছে। এমন কোনো কথা নাই, তার আলাপ আলোচনা থেকে বাজাইতেছে। চীন, আমেরিকা, ভারত, সব তেলের দাম, লোডশেডিং, বিদ্যুৎ নেই, কারেন্ট নেই, ডলারের দাম, এর ভিতরে ভোটের ব্যবস্থা, এর ভিতরে ভোট, সেই কী আর হবে এসব ভোট নিয়ে, শুধু দেশে টাকা খরচ, এইভাবে চলছে। এবং সমস্ত লোকের গলার ভিতরে তার গলাটা উচ্চকণ্ঠ। আমি তখন ভাবলাম যে আমরা কেন চুপ থাকি। যাই হোক, চা খেয়ে আবার বের হলাম এবং ভ্যানের উপর উঠলাম। ভ্যানে আমার 4 জন যাত্রী ছিলাম। ভ্যানে এসে একই অবস্থা, যেহেতু সেই সময় ভোটের মৌসুম চলছে, যে যার মনে আমরা আলাপ করে চলেছি। আমাদের আলাপ চলতে থাকলে এই ভিতরে আবার ভ্যান আলা শুরু করলো। সে বললো, ওসব কথা বলে আর কি হবে, যার যেতে সে তো জিতেই যাবে, শুধু দেশের টাকা নষ্ট। ও যখন কথা বলা শুরু করলো, আমরা সবাই চুপ হয়ে গেলাম এবং অনর্গল শুধু বলেই চললো এবং আমাদেরকে একদম চুপ করে দিল। তখন আমার এই ইয়েটা আসলো যে সাধারণ মানুষ যদি দেশ নিয়ে, ভোট নিয়ে এত চিন্তা ভাবনা করে, তাহলে আমি কেন চুপ থাকি। সেখান থেকে আমার এই সাহসটা পাওয়া। তো যাই হোক, রাজনীতির কথা বলতে গেলে সঙ্গে অর্থনীতি আসে। এটা একটা ব্যাপক ব্যাপার, যে আমি আগেই বলে নিয়েছি যে আমার এইসব অভিজ্ঞতা নেই, তবু চেষ্টা করবো আপনাদের সহযোগিতা কামনা করতেছি। আমি শুরুতে করতে চাই এই 15 আগস্ট 1975 সাল থেকে। সিঁড়ির উপরে লাশ, সেই লাশটা রেখে বাঙালি জাতি 5 ভাগ হয়ে গেল। প্রথম ভাগটা তারা বঙ্গবন্ধু হত্যার পরপরই দৌড়ে চলে গেল ইন্ডিয়াতে, এবং ইন্ডিয়াতে যে তারা সুখে জীবনযাপন করা শুরু করল। আর দ্বিতীয় গ্রুপটা, ওরা বঙ্গভঙ্গ নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ শপথ নেওয়ার জন্য ড্রেস সিলেকশনে যে ব্যস্ত হয়ে পড়েছে, কোন ড্রেস পরে তারা শপথ নেবে। যারা বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন আর কি, তারা এখন ব্যস্ত হয়ে পড়লো যে শপথ নেওয়ার জন্য কোন ড্রেসটা পরা যায় আর কি। আর তৃতীয় গ্রুপটা, তারা ট্যাঙ্কের উপরে নাচানাচি শুরু করলো। আর চতুর্থ গ্রুপ, মিষ্টি বিতরণ। এমন এলাকা থাকলো যে তারা এত মিষ্টি বিতরণ হলো যে সমস্ত মিষ্টির দোকান মিষ্টি শূন্য হয়ে গেল। এরপর থাকে পঞ্চম ভাগ। পঞ্চম ভাগের লোকেরা অরিজিনাল আওয়ামী লীগার দেশপ্রেমী, যারা বঙ্গবন্ধুর জন্য অঝোর ঝরে কান্না করতে লাগলো গোপনে, এবং শুধু হায়া আফসোস করতে লাগলো, বলতে লাগলো কী হয়ে গেল বা কেন হলো, বঙ্গবন্ধু কেন হত্যা করা হলো আর কি। এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমি সেই সব ওনাদের জন্যই আর কি, তার সঙ্গে কিছু মুক্তিযোদ্ধা ভাইদের জন্য। এবার আমি একটু ব্যাক ফরওয়ার্ড করে চলে যেতে 1965 সালে। 1965 সালে একটা যুদ্ধ হয়েছিল ইন্ডিয়া এবং পাকিস্তান। সেই যুদ্ধে 17 দিনের যুদ্ধ মাত্র। কে জিতেছিল এটা আমরা তখনও জানতে পারি নাই, এখনও বলতে পারি না। তবে সেই যুদ্ধে একটা ব্যাপক পরিবর্তন হয়েছিল অর্থনৈতিক ক্ষেত্রে। ডলারের দেশে তখন টাকার মান ছিল, ওরা রুপি বলতো, আমরা টাকা বলি, আমি টাকা দিয়ে কথাটা বলবো, 4 টাকা 76 পয়সা। ইন্ডিয়ানও তাই ছিল। কিন্তু 65 থেকে 71 আসার পর্যন্ত ইন্ডিয়ান টাকার দাম বেড়ে গেল, মান কমে গেল আর কি। ওটা তখন 60 টাকা 50 পয়সা। আর পাকিস্তান এটা 4 টাকা 76 পয়সা। সেই সময় নিউজিল্যান্ড, হংকং এদেরও মূল্যমান কমে যায়। ফিলিপিন্সেরও বেশি কমে যায়, এবং ইন্ডিয়ানটাও।
পাকিস্তানের সঙ্গে থাকবে থাই বাদ আর পাকিস্তান এই রূপে সেম থাকে। তো যখন টাকার মান কমে যায় তখন তো বোঝা যায় অর্থনৈতিকভাবে অনেক দুর্বল হয়ে যাবে। সেই মধ্যে ইন্ডিয়ান অবস্থা অর্থনৈতিকভাবে ভীষণ দুর্বল হয়ে গেলাম, খুবই তাদের করুণ অবস্থা হয়ে গেল। বহুত লোক না খেয়ে থাকতো, তারা ভাতের ফ্যান খেত এবং ভাতের ফ্যান তারা বাজারে বিক্রি হইতো, এবং এটা আমাদের জয়পুরহাট এখান থেকেও তারা ভাতের ফ্যান নিয়ে গেছে। সেই ভারতের অবস্থা এখনই যে ভালো, তো বুঝি আমাদের অর্থনীতি আমাদের চেয়ে তাদের অর্থনৈতিক অবস্থা চাকরিভাবে ভালো মনে হলে তারা কিন্তু আসলে ভিতরে অতটা ভালো নয়, কারণ তাদের এখনও 19-20 কোটি লোক না খেয়ে থাকে। আমাদের দেশেও না খেয়ে থাকে, তবে এত কম না, তার সংখ্যা অনেক কম, নগণ্য। আর হয়তো আপনারা জেনে থাকবেন 27-28 কোটি লোক খোলা আসমানি কোনো প্রাকৃতিক ক্রিয়াকর্ম করে। তো সেই ভারতের সঙ্গে আমাদের বিরোধ আসলে মানায় না। যারা আমাদের অতি দুর্বল, রাজাকার চেয়ে হীন যারা, তারা শুধু ভাবে ভারত ভগবান, কিন্তু আসলে তা নয়। ভারতের তো যত স্ট্রং হোক, আমরা মানসিকভাবে অনেক স্ট্রং। সেই ভারতের সাথে আমাদের বিরোধ আমরা করতে যাব না, কারণ আমরা চেষ্টা করব, যেহেতু আমাদের ডক্টর ইউনূস স্যার আসছেন, ওনার 0-3-তে চলবো, যে খোলা আসমান, যে ওপেন স্কাই জিরো করার জন্য, আর হাঙ্গারটাকে জিরো করার জন্য। মানে তারাও হাঙ্গার জিরো হবে, আমরা হাঙ্গার জিরো, এই ব্যাপারে আমাদের সহযোগিতা থাকা দরকার। সে তখনকার সময় 65-71 পৃথিবীতে বিশ্বে যে কটা দেশ স্ট্রং ছিল অর্থনৈতিকভাবে, তার ভিতরে ছিল একটা পাকিস্তান। কিন্তু আমাদেরকে বলা হতো না, আমাদের খবর, যার কারণ এটা তো বোঝাই যাচ্ছে যে ইন্ডিয়ার টাকার মান তখন 7.5 টাকা, অর্থাৎ তাদের চেয়ে পাকিস্তান অর্থনৈতিক অবস্থা যথেষ্ট সুন্দর ছিল, ভালো ছিল। কিন্তু আমাদের নেতারা বলল যে আমরা আসলে খারাপ ছিলাম। এটা বলাই ভালো, ইন্ডিয়ার অবস্থা সেরকম মানে দুর্বলই ছিল বলা যায় আর কি, কঠিনভাবে। এরপর পরিবর্তন পরে এখন যে আমরা এখন 2023 সালে স্বাধীনতা পরে, স্বাধীনতার যুদ্ধের সময় যেটা হলো, এরপর থেকে আমাদের টাকার মানটা কমে গেল, অর্থাৎ ডলারের এগেনস্টে বাড়তে থাকলো আমাদের টাকাটা। এখন এই মুহূর্তে 2023 সালের আমি কথা বলছিলাম, ওইখানে রিপোর্টটা আছে, তখন ফিলিপিন্স পেশো যেতেছিল, ওদের সাথে আমি তুলনা করতে চাই যে তাদের পেশোর মানটা যে অবস্থায় আসছে এখন 8.5 গুণ হয়েছে, এবং আমাদের টাকা যেটা 4 টাকা 76 বা 5 টাকা যদি 8.5 গুণ করলে 40 টাকা হয়। সেই 40 টাকা দিয়ে যদি আমাদের ডলারের মানটা থাকতো, মানে আমরা অর্থাৎ আমাদের আগের মানটা যদি ধরে রাখতে পারতাম, তাহলে আমাদের এখানে 120 টাকার রেটে হিসাবে গেলে ডলারের এগেনস্টে 170 টাকার যে সয়াবিনটা, এটা আমরা 60 টাকা পেতাম। চিনির দামটা চলে আসতো আরও কম, 45-50 টাকা। যাক, এইভাবে সমস্ত 3 ভাগের 1 ভাগ হতো আর কি। তো দুর্ভাগ্য বিষয়, এটা কেন হলো না? আর পাকিস্তানিরা কীরকম একটা অর্থাৎ দুর্বলটা হলো কেন? পাকিস্তানিদের ছিল আর্মি শাসন, আর্মিদের ইনভলভমেন্টটা বেশি ছিল, আর আমাদের এখানে রাজনৈতিক নেতাদের দুর্নীতি জায়গা এবং অতি লোভী। কারণ তাদের এই সংগ্রামটা ছিল দেশের মুক্তির জন্য না, জনগণের মুক্তির জন্য নয়। এই সংগ্রামটা ছিল পাকিস্তানের যে 22 পরিবার ছিল, তাদের চাকচক্যময় যে জীবন, জৌলসপূর্ণ যে জীবন, সেই জীবনটাকে আর ফলো করেছিল যে আমরা ওইরকম সুখী হব। যার জন্য স্বাধীনতার পরপরই তারা তাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য লুটতরা যে ব্যস্ত হয়ে যায়, আমাদের অবস্থা আসলে খুব তখন খারাপ হয়ে যায় আর কি। ঠিক একই রকমভাবে তখন বঙ্গবন্ধু ছিল, আর এখন ওনার মেয়েকে সামনে রেখে ওই একইভাবে আগে তেল, গম, চিনি খাইতো, এখন ব্যাংক, টেলিভিশন, পাওয়ার প্ল্যান্ট এসব খাইতেছে আর কি। এখন আবার আমরা ফিরে যাই সেই অর্থনৈতিক অবস্থা বাদ দিয়ে, এখন আমাদের যে দুরবস্থাটা যেখানে হলো তার একটা উদাহরণ আমি বলবো, এবং সেটাই আমি বলতেছি আমার এই ভিডিওটার হেডিং, যে আমি কে তুমি কে, পায়ের জুতা মাথায় দিই। আমি এটা এখানে বলতে চাই যে আমাদের অর্থনৈতিক দুরবস্থার একটা মেইন কারণ হলো, আমি একটা দিয়ে বলতেছি, ডোজ 1 আর ডোজ 2। সেটা হলো যে পাওয়ার প্ল্যান্ট আমরা যেটা করেছি, আমাদের এখন যে যত বিদ্যুৎ লাগবে তার অর্ধেক বিদ্যুৎ উৎপাদন করলেও 1 ঘন্টা লোডশেডিং হবে না। এবং একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা আওয়ামী লীগের জন্য হলো, তারা আগামীকালে পরশু নিচে 15 আগস্ট করবে, এর আগে টেস্টটা যেন দিয়ে যায়। আমার কথা যদি মিথ্যা প্রমাণ করতে পারে, তাহলে আমাকে তারা জুতো মারবে, আর যদি তারা মিথ্যা করতে পারে তাদের জুতো মারা হবে, এবং তারা এটা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। এখন আসলো আপনার সেই 1908 সালে 9 সালে যখন তারা ক্ষমতায় আসলো, তখন যে আমাদের বিদ্যুৎ ইনস্টল যে ক্যাপাসিটি ছিল
তখনও যেটা ছিল, এবং সেখান থেকে 8, 9, 10, 11, 12 সাল পর্যন্ত যদি কোনো বিদ্যুৎ উৎপাদন নাও করতো, তাহলে আমাদের কোনো বিদ্যুৎ শর্ট হতো না। মানে সেভাবে ইনস্টল করা ছিল। কারণ তখন ছিল 13 সাল পর্যন্ত 3,500 বা ওইরকম, আর সেই সময়তে ছিল 2800 বা সামথিং এর ইনস্টল করাই ছিল, কিন্তু মিসম্যানেজমেন্টের জন্য তারা উৎপাদনটা করতে পারে না। তখন তারা ক্যাপাসিটি চার্জ নামে যেটা নিয়ে আসলো 2011 সালের সাল হলো, তখন আমাদের কিন্তু কোনো বিদ্যুতের কোনো প্রয়োজনই ছিল না। যদি একটাও তো তারা প্ল্যান না বানাইতো, তাও কিন্তু সেই আমাদের রিকোয়ারমেন্টস নিয়ে বিদ্যুৎটা তারা সাপ্লাই দিতে পারতো। কিন্তু তারা একটা চালবাজি করলো। সেই পাকিস্তানি তখন একটা ঘটনা আপনাকে বলতে হয় যে যুদ্ধের সময় তারা খুব দুঃখিত দুর্ভাগ্য বাবার কথা, তার মেয়েকে ধরে নিয়েছে তারা, এবং সন্ধ্যার সময় সেই মেয়েকে রিটার্ন আনতে চায়। তখন তারা ক্যাম্প থেকে বলা হয় এটা 2 দিন বাদ মেও। পরে 2 দিন পরে গেছে কোথায় হপ্তা বাদ আসো, তো হপ্তা পরে গেছে কোথায় মাইনা বাদ আসো। এভাবে করতে করতে সে তাকে 3 মাস ঘোরায়, এবং তারপর মেয়েটা প্রেগনেন্ট হয় আর কি। এরপরে ইতিহাস আর বলার দরকার নেই। ঠিক তদ্রুপ এখন ওই সেই মেয়েটাকে পাকিস্তান তার ছিল, সেই মেয়েটাতে কেন দেয় না, বারবার সে বাবাকে কেন ঘুরায়? তার তো মেয়েটা নয়, সে তো দিতে পারত। তদ্রুপ পাওয়ার প্ল্যান্ট করতে যা তারা ক্যাপাসিটি চার্জে নিয়েছে, কোনো প্রয়োজনই ছিল না, অথচ তারা বললো যে 2 বছরের জন্য, তারপরে 5 বছরের জন্য। আসলে বাস্তবে কোনো প্রয়োজনই ছিল না। 2012 সাল পর্যন্ত তারা যদি একটাও পাওয়ার প্ল্যান্ট না বানাইতো, তবুও কোনো পাওয়ারের ঘাটতি হতো না। আর এখন যে বিদ্যুতের চাহিদা, এই চাহিদার অর্ধেক যদি বানানো হয়, তাহলে তবুও 1 ঘন্টার লোডশেডিং হবে না। এবং এটা আমার একটা চ্যালেঞ্জ থাকলো, যদি আমি বিদ্যুতের লাইনের লোক না, এবং আমার ওইভাবে যোগ্যতা নেই, এবং যারা এই লাইনে কাজ করে তাদের হয়তো বাসের কাজের লোকের সমান আমার যোগ্যতা নেই, তবু চ্যালেঞ্জ থাকলো এই চেষ্টা তারা দিক, বলুক, আমার কথা মিথ্যা প্রমাণ করুক যে হ্যাঁ আসলে এত বিদ্যুৎ লাগে না। এবং এখানে যে 1,20,000 কোটি তাহলে নিচ্ছে তারা ক্যাপাসিটি চার্জ, এবং যে 28 বিলিয়ন না 30 বিলিয়ন খরচা করে ফেলছে, যেখানে 10 বিলিয়ন খরচার ভিতরে আমাদের এই সমস্ত সেলস সাফিসিয়েন্ট আমরা পাওয়ার পাতাম, কোনো লোডশেডিং হতো না। শুধু তাদের এই দুষ্কর্মের জন্য হয়েছে, এবং এর জবাব দিয়ে তারা তাদের 15 আগস্ট পালন করবে। এই পর্যন্ত আমি রাখি। এখন সময় খুব স্বল্পের জন্য আমি হয়তো গুছিয়ে বলতে পারলাম না সব কিছু, এবং সমস্ত কথা আমি ক্যালকুলেটিভলি বলবো, এবং এটাকে যদি করতে পারে তবে আমাকে সে ডেফিনেটলি জুতো মারবে, আর তা না হলে তারা জুতাও খাবে এবং তাদের রাজাকারের সার্টিফিকেট দেবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।